আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের একটি আলোচিত নাম এবং একই সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত এবং প্রতিদ্বন্দ্বীহীন যে রাজনীতি এবং সেই রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বলতে গেলে এখন তিনি মুকুটবিহীন সম্রাট। ক্ষমতাধারা আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনি ব্যক্তি। দিদারসে বকে যাচ্ছেন, দিদারসে বলে যাচ্ছেন এবং তার সেই বক্তব্য কখনো ট্রল হচ্ছে এবং তাকে নিয়ে, তার পোশাক নিয়ে, আশাক নিয়ে, ঘড়ি নিয়ে, চাল নিয়ে, চলন নিয়ে এবং তার হেয়ার স্টাইল নিয়ে, তার মোসের যে কাটিং সেগুলো নিয়ে, হাসি নিয়ে, সব কিছু নিয়ে মানুষ ঠাট্টা এবং মস্করা করছে। মানুষ যখন খুব উঁচু পদে থাকে, প্রায় সব পদেরই একটা গুরুত্ব থাকে, ওজন থাকে, আকার থেকে আকৃতি থাকে। তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সেই রাষ্ট্র ক্ষমতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পদ সাধারণ সম্পাদক এবং সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়, এই দুটো জিনিস তিনি একত্রে সামলে যাচ্ছেন। এই দুটো বিষয়ের যথেষ্ট ওজন রয়েছে। এখন ধরুন, যোগাযোগ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ রয়েছে। যোগাযোগ সচিব রয়েছেন, তিনি একজন পূর্ণমাত্রার সচিব। মেট্রো রেলের যিনি একজন পিডি রয়েছেন ভারপ্রাপ্ত, তিনি একজন সচিব। তারপর আরবান ট্রান্সপোর্ট অথরিটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত, তো সেটাও একজন অতিরিক্ত সচিব, একজন সচিব পদমর্যাদার লোকজন আছেন। তারপর রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ, সেখানে একজন সচিব পদমর্যাদার থাকেন, আবার কখনো কখনো একজন এডিশনাল সেক্রেটারি থাকেন। এর বাইরে সেতু বিভাগ রয়েছে, সেতু বিভাগে একজন সচিব থাকেন। আর রোডস অ্যান্ড হাইওয়ে বলতে যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেখানেও একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার লোক এখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত রয়েছেন। এবং সড়ক এবং সেতু বিভাগ নিয়ে যে তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এখন মেট্রো রেল। যোগাযোগ মন্ত্রণালয়ের যে পরিধি এবং বাজেট, এবং এখানে যত টাকা ক্ষয় হয়, যত টাকা আয় হয়, যত টাকা ব্যয় হয় এবং যত টাকা লুটপাট হয়, এর সঙ্গে যদি আপনি অন্য কোনো মন্ত্রণালয়ের তুলনা করেন, তাহলে সেগুলোকে নিয়ে আপনার কাছে মনে হবে নস্যি। যোগাযোগ মন্ত্রণালয়ের এমন বিভাগ রয়েছে, আমরা এখন পুলিশের বেনজিরের যে দুর্নীতি নিয়ে অনেকে হাপিত্তেশ করছি, অনেকে খুব আশ্চর্য হচ্ছে যে একজন আইজি এই কাজ করেন কি করে, কিংবা পুলিশের যে একজন ওসি প্রদীপ, তার 500 কোটি টাকার বা 1000 কোটি টাকার সম্পত্তি হলো কি করে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে যোগাযোগ মন্ত্রণালয়ের এমন অনেক বিভাগ অনুবিভাগ রয়েছে যেখানে শত শত বেনজির, শত শত প্রদীপ আলোর অন্তরালে, মানে প্রদীপের অন্তরালে সেখানে লুকায়িত রয়েছে। এবং পুলিশ বাহিনীতে কোনো একটি সমস্যা হলে হইচই করে ওঠে সারা বাংলাদেশ এবং সেগুলো প্রতিবিধান করা সম্ভব, একটা কর্তৃপক্ষ আছে। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো বিভাগে যদি আপনি বিপদে পড়েন, বিপত্তিতে পড়েন, আপনাকে আত্মহত্যা করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, অথবা চেপে যেতে হবে। আপনার বিল আটকে আছে 10 বছর ধরে, রোডস অ্যান্ড হাইওয়েতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কোনো টেন্ডার পাচ্ছেন না, কিচ্ছু করতে পারবেন না। বিআরটিতে আপনার গাড়ি নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আপনি কোথাও গিয়ে কোনো প্রতিকার পাবেন না। সেতু বিভাগে আপনি কাজ পাচ্ছেন না, বিল পাচ্ছেন না, বা যা কিছু হচ্ছে, আপনি একটা সেতু তৈরি করে ফেলেছেন, দুই পাশে কোনো রাস্তা নেই, কুচপরোয়া নেই, কোনো সমস্যা নেই, আপনি সেতুর বিল সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন। তো এইরকম যে সকল দুর্নীতির সাগর চুরির মতো ঘটনা যোগাযোগ মন্ত্রণালয়ে ঘটে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং এই ঘটনাগুলো আমি জানি এই কারণে যে আমি এই মন্ত্রণালয়টির যে সংসদীয় কমিটি সেখানে ছিলাম। এবং এখানে একজন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আবুল হোসেন সাহেবের মতো একজন মানুষ ছিলেন যিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন। তার রক্তের মধ্যে সততা ছিল, রক্তের মধ্যে যোগ্যতা ছিল এবং মানুষের সম্মান করার তার যথেষ্ট চেষ্টা ছিল, তিনি সম্মান করতেন। ফলে এই যোগাযোগ মন্ত্রণালয়ের যত কিছু উন্নয়ন এই সরকারের আমলে সব কিন্তু আবুল হোসেন সাহেবের জমানাতে করা। এবং এখন যিনি রয়েছেন জনাব ওবায়দুল কাদের, তাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ট্রল করছে। কেউ কোনো পাখির কথা বলছে, কেউ ভারতীয় কোনো সিনেমার যে নায়ক, বাংলা সিনেমার সে নায়ক, সেই কথা বলে তাকে ঠাট্টা মস্করা করছে। তার ঘড়ি কয়টি আছে, সে কি 20টি রোলেক্স না 200 রোলেক্স, এই সমস্ত জিনিস নিয়ে মানুষ প্রশ্ন চলছে। আপনারা জানেন যে একটা রোলেক্স ঘড়ির দাম 20 লাখ টাকা কম করে হলো, এবং 20 লাখ টাকা থেকে শুরু করে 200 কোটি টাকা দামের রোলেক্স ঘড়িও আছে। এবং কোন একটি দেশের প্রেসিডেন্ট
তাকে একটা রোলেক্স ঘড়িকে উপহার দিয়েছে বা তিনি কিনেছেন। এই কারণে সেই দেশের পুলিশ সেই প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে তার দরজা ভেঙে তারপরে শেষে তার সমস্ত নথিপত্র উদ্ধার করে এরপরে সেই ঘড়ি সেখান থেকে নিয়ে আসছে। তো সেখানে একটা দেশের প্রেসিডেন্টের যদি এই অবস্থা, আইনের শাসনের কি অবস্থা সেখানে, আর এখানে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ যেখানে রিজার্ভ চুরি হয়, যেখানে রিজার্ভে কোনো টাকা নেই, যেখানে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে এখন চলতে হচ্ছে, কাতারের কাছে তেল বাকিতে কেনার জন্য ধর্ণা ধরতে হচ্ছে, সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা বা বাণিজ্যিক উপদেষ্টা তিনি সৌদি আরবের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে বাকিতে তেল কেনার জন্য নিবেদন করছেন, আর সৌদি আরব বলছে যে আমরা বিবেচনা করবো, সেগুলো খবর হচ্ছে। এবং সেই দেশের একজন মন্ত্রী যিনি সাকুল্যে হয়তো লাখ 2 টাকা বেতন পান, তো এই 2 লাখ টাকা বেতন পেয়ে তার সমস্ত ডাটফাট করে তিনি যদি ডজনের পর ডজন রোলেক্স ঘড়ি তিনি কেনেন, পান, উপহার দেন, তিনি যদি সবচেয়ে পৃথিবীর দামি যে জামা কাপড় যে ব্র্যান্ডগুলো রয়েছে, ক্যানেলি, তারপরে বিরুনি, তারপরে জিল্লি, এই সকল ব্র্যান্ডের যে সকল জামা কাপড় রয়েছে সেগুলো যেভাবে আসে মানে বাংলাদেশে, এবং এগুলো যারা ওবায়দুল কাদেরের যে ড্রেস তা দেখলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর যে ফ্যাশন, আধুনিক কোন পোশাক কিভাবে কোন শোরুমে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে কেউ কখনো প্রশ্ন করে বা তাকে বিব্রত করবে বা তাকে চ্যালেঞ্জের মুখে আনবে এরকম সাধ্য, এরকম স্বাদ, এরকম অবস্থা নেই। তো সরকার যখন তেলে ঝুলে চলে তখন কোনো সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু সরকার এখন যেহেতু সব দিক থেকে সমস্যায় রয়েছে, ফলে জনাব ওবায়দুল কাদেরের এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের ভিতরে বাইরে নিদারুণ সব নেতিবাচক আলোচনা হচ্ছে যে তার যোগ্যতা নিয়ে, এবং তিনি যে কথাগুলো বলছেন, কাজগুলো করছেন, সেই কাজগুলো তার মন্ত্রণালয়ে কতটা প্রতিফলিত হচ্ছে, মন্ত্রণালয়ের উপর তার কতটুকু ক্ষমতা রয়েছে, কোন বিভাগ তার কথা মতো চলছে, এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ডাইনামিক ভাবে কোনো কিছু করে ফেলেছেন, দৃষ্টান্তমূলক ভাবে তিনি কোনো অনুসৃত কোনো নীতিমালা, কোনো কাজ, কোনো প্রকল্প শেখ হাসিনাকে এগিয়ে দিয়েছে, এরকম একটা সিঙ্গেল নজির আমার জানা নেই। তিনি সংবাদ সম্মেলন করছেন, দলীয় ফোরামে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং সেগুলো নিয়ে ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন জনাব ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না। আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করেন, জাতীয় পার্টিকে যত কিছুই বলেন না কেন, সেখানে মুজিবুল হক চুন্নু সাহেব জাতীয় পার্টির মহাসচিব, তো এর আগে জিয়াউদ্দিন বাবু সাহেব ছিলেন, তারপর রুহুল আমিন হাওলাদার সাহেব ছিলেন, আনিসুল ইসলাম মাহমুদ সাহেব ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন, আরো অনেকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের পাশে একটু জনাব ওবায়দুল কাদের সাহেবকে একটু দাঁড় করাই দেখেন তো, তার ভালো ভালো পোশাক বা রোলেক্স ঘড়িগুলো কিনে গুলিস্তানের একটা সাধারণ শার্ট বা একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি পরিয়ে পাশে বসিয়ে দেখেন তো যে আনিসুল ইসলাম মাহমুদের পাশে জনাব ওবায়দুল কাদেরকে কেমন দেখায়। আলটিমেটলি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে, মনের মধ্যে একটা রাজরক্ত থাকতে হবে, যে কোনো রাজকীয় পদে আপনাকে বসতে হলে তাকে দেখলেই যেন মানুষের সম্মান এবং মর্যাদাবোধ চলে আসে। আবার যদি আপনি বিএনপির মহাসচিব ধরেন, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তাকে একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরিয়ে আপনি একটু বসান, আর প্রেস ক্লাবের সামনে দাঁড় করান যে একটা সাধারণ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন, আর অন্যদিকে একই মানের পোশাক আশাক পরিয়ে যদি আপনি ওবায়দুল কাদের সাহেবকে পাশে দাঁড়া করান, পাশাপাশি চেয়ারে বসে দেন, আপনি বুঝতে পারবেন যে দল হিসেবে বিএনপির আভিজাত্য আর আওয়ামী লীগের আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন, খন্দকার দেলোয়ারের আগে আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের আগে সেখানে কে এম ওয়াহিদুর রহমান সাহেব ছিলেন, আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী সাহেবের মতো মানুষ ছিলেন। সো বিএনপির সৌভাগ্য যে বিএনপি সবসময় সমাজের সবচেয়ে ক্রিম, আমাদের দেশের যে ক্রিম মানুষগুলো রাজনীতির, সেই ক্রিম মানুষগুলোকে তারা এই মহাসচিব পদে নিয়োগ দিতে পেরেছে। ফলে এই দলের মধ্যে বহুবার ভাঙনের যেই যাকে বলা সুনামি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছে, এরশাদ সাহেব চেষ্টা করেছেন, আর এখন তো অনবরত হচ্ছে, কিন্তু এই দলে বেঈমান তৈরি হয় নাই, মুনাফিক তৈরি হয়নি, খন্দকার মোশতাক তৈরি হয়নি। 2 নম্বর হলো যে এই দলের বিভিন্ন লোককে বিভিন্ন সময় সরকার প্রলোভন করেছে, চাপ দিয়েছে, কিন্তু এরা আঙ্গুর খেতে খেতে, বিস্কিট চাঁদে ভিজে খেতে খেতে বেগম খালেদা জিয়া কত টাকা চুরি করেছেন, তিনি কত টাকা ভাগ নিয়েছেন, এই কথা টপাটপ করে তারা কখনো বলেননি। কিংবা
কেউ বলেননি যে আমরা তারেক জিয়ার কথা মতো ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে অমুক অমুক জায়গায় দিয়েছি, অমুক অমুক করেছি, এই সমস্ত কথাবার্তা কেউ কিছু বলেনি। এটা হলো আসলে ভালো রক্ত থেকে, ভালো জায়গা থেকে যদি আপনি রিক্রুট করেন, তাহলে আর যা হোক না কেন এই মানুষগুলো জীবন দিয়ে দিবে, কিন্তু বেইমানি করবে না। যেমন আওয়ামী লীগে একটা সময় সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। তার উপর তো কম নির্যাতন হয়নি। তাকে বঙ্গবন্ধু অপমান করেছেন, মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছেন, তিনি নীরব ছিলেন, একাকী ছিলেন। খন্দকার মোশতাক তাকে চাপ দিয়েছেন, প্রলোভনে দেখিয়েছেন, তাকে জেলখানায় আটকিয়েছেন, বারবার শুধু তাকে নির্যাতন করেছেন, কিন্তু কোনো অবস্থাতে তিনি তার আদর্শের বাইরে যাননি। ফলে দিন যত যাবে তত জনাব তাজউদ্দিন আহমেদদের যে যোগ্যতা, অভিজ্ঞতা, ন্যায়পরায়ণতা, সততা এসব বাড়তে থাকবে। তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগের অতীত যে সাধারণ সম্পাদক যারা ছিলেন, আব্দুর রাজ্জাক সাহেবের মতো মানুষ সাধারণ সম্পাদক ছিলেন, জিল্লুর রহমান সাহেবের মতো লোক ছিলেন, সৈয়দ আশরাফ সাহেবের মতো লোক ছিলেন, তো তাদের সঙ্গে যদি জনাব ওবায়দুল কাদেরের তুলনা করেন, আর তার পাশে তার জামা কাপড়গুলো, তার ঘড়িগুলো, তার মন্ত্রণালয়ের দুর্নীতিগুলো, ব্যর্থতাগুলো, এবং তার সময় দল যে সীমাহীন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে, এবং সবচেয়ে বিশেষ করে তার নিজের এলাকা কুমিল্লা, নোয়াখালী, এবং ওই তার যে সংলগ্ন চট্টগ্রাম অঞ্চলে দলের মধ্যে যে মারামারি, হানাহানি, কাটাকাটি করে পুরো দলটা নিঃশেষ হয়ে গিয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরীর কোনো একটি ওয়ার্ডে এবং কোনো একটি থানাতে সংগঠন বলতে আওয়ামী লীগের এখন আসলে ওরকম কিছুই নেই। মিছিল আছে, মিটিং আছে, চাঁদাবাজি আছে, কথা আছে, বার্তা আছে, দল যেহেতু ক্ষমতায়, টের পাওয়া যাচ্ছে না। তো এই সর্বনাশগুলো মূলত হয়েছে এই 2009 থেকে আজ পর্যন্ত, যার দীর্ঘ সময়ে জনাব ওবায়দুল কাদের সাহেব এই দলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। তো কাজেই দায়িত্ব তাকে নিতে হবে। এবং এই কারণে কি হচ্ছে, তার এই উপজেলা নির্বাচনের সময় তিনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার হাতে বিরাট দায়িত্ব কর্তব্য ছিল জাতীয় নির্বাচনের সময়। সেই দামি নির্বাচনে সরকার আসলে এইভাবে চায়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে চাননি। তো সেটাই হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে তিনি একটি মানে যাকে বলে একটা বিন্দু দিয়ে একটা বিন্দু স্থাপন করে দলকে কোনো সাহায্য করতে পারেননি। এর মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী নিজে তাকে চিকিৎসা করিয়ে নিয়ে এনেছেন, সিঙ্গাপুরে সেই চার্টার প্লেনে করে তাকে চিকিৎসা করিয়ে এনেছেন, এবং তিনি সেই যায় অবস্থা থেকে আবার চলে আসছেন, কিন্তু তার মধ্যে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়নি। যদি শরীরের অবস্থা খারাপ হয়, এরকম একটি গুরুত্বপূর্ণ পদ থেকে স্বেচ্ছায় সরে যাওয়াটাই উত্তম। কিন্তু বাংলাদেশের যে নিয়তি, সেখানে একেবারে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেউ আসলে ক্ষমতা ছাড়তে চায় না। ফলে এখন এই যে আওয়ামী লীগের যে ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে আওয়ামী লীগ চমক সৃষ্টি করতে চাচ্ছে। তার দলের মধ্যে ডক্টর হাসান মাহমুদের মতো যোগ্যতামূলক আছে, জাহাঙ্গীর কবির নানকের মতো সাংগঠনিক দক্ষ লোক রয়েছে, এরপর বাহাউদ্দিন আসিফ সাহেবের মতো অত্যন্ত দক্ষ লোক রয়েছে, এমনকি ডক্টর দীপুমনির মতো প্রধানমন্ত্রীর খুব কাছের লোক আছেন, যারা এই দলকে নেতৃত্ব দিতে পারে। অত্যন্ত শক্তিশালী তরুণদের মধ্যে অনেকে রয়েছেন যারা যারা ওবায়দুল কাদের চেয়ে 100 গুণ ভালো করতে পারবেন, যাদের বয়স এখন প্রায় 60 বছরের কাছাকাছি। এনামুল হক শামীম আছেন, এখানে মোজাম্মেল সাহেব আছেন, এখানে ইকবালুর রহিম সাহেব আছেন, এমনকি আমাদের নজরুল ইসলাম বাবু আছেন, নারায়ণগঞ্জের এমপি। তো এনারা সবাই আসলে ওবায়দুল কাদের সাহেবের চাইতে অনেক অনেক ভালো করতে পারবেন। আমি নাম বলে কাউকে ছোট বড় করতে চাই না, কিন্তু আওয়ামী লীগ এরকম অন্তত পক্ষে 50 জন যোগ্যতম নেতা রয়েছেন যাদের বয়স 55 থেকে 70-এর মধ্যে, যারা সবাই জনাব ওবায়দুল কাদের চেয়ে 100 গুণ ভালো করতে পারবেন। কাজেই মাথার উপর এরকম জগদ্দল পাথর রেখে প্রতি বছর বস্তার পর বস্তা এরকম যাকে বলা হয় পোশাক আশাক বা ঘড়ির বদনাম, রোলেক্স ঘড়ির বদনাম দলকে নিয়ে কেন এই জিনিসগুলো চালাতে হবে, এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন যে ভাবছে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে যদি জনাব ওবায়দুল কাদেরকে নিয়ে কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দেখেন যে অলানে ছাড়েন, তার মন্ত্রিত্ব চলে গিয়েছে, তার দলীয় পদ পদবি চলে গেছে, অনেকে আশ্চর্য হতে পারেন, কিন্তু আমি একটু আশ্চর্য হব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।